আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের নিয়মিত আয়োজন এবং নন্দিত অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভিতে। আলোচনার জন্য স্টুডিওতে বরাবরের মতো রয়েছেন জনাব নাশিদ রহমান, হাস্যোজ্জ্বল মুখ, এবং আমি ব্যারিস্টার সায়েম। নাশিদ ভাই, জি, এই যে অনুষ্ঠানটি আমরা করছি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তথ্যগুলো জানাচ্ছি আমাদের দর্শকদের, তারা উপকৃত হচ্ছেন, অনেকে আপনাকে জানিয়েছেন, আমাদেরকেও জানিয়েছেন। এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে আলোচিত বিষয়টি সেটি হচ্ছে ব্রেক্সিট। এই ব্রেক্সিট নিয়ে কিন্তু নানাবিধ কাণ্ড ঘটে যাচ্ছে পার্লামেন্টের বাইরে। আমরা দেখেছি ডিল নিয়ে একটা ভোটাভুটি হয়েছে এবং সেখানে সেটা কিন্তু জয়ী হতে পারেনি। আবার দেখেছি নো কনফিডেন্স মোশন এসেছে, সেটাতে কিন্তু আবার সরকার উত্তরণ পেয়ে গেছে। এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার সাথে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভাগ্য জড়িত, যারা ইএ ন্যাশনাল কিংবা তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে পরিচিত। তো আমরা কয়েকটা তারিখ সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। একটি হচ্ছে 30শে মার্চ 2019, যেটি সামনে আসছে, তারপর 31শে ডিসেম্বর 2020, তারপর হচ্ছে আপনার 2021-এর 30শে জুন। এই যে কয়েকটি ডেডলাইন তৈরি করা হয়েছে, আপনি এগুলোর উপর আলোকপাত করে শুরুতেই আমাদের দর্শকদেরকে ইইউ সেটেলমেন্ট যে রেজিস্ট্রেশন কিংবা স্কিম, সেটার উপরে একটু কথা বলুন। ধন্যবাদ। 23শে জুন 2016-তে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 52% ব্রিটিশ নাগরিক বলেছে আমরা ইউ থেকে বের হয়ে আসব। একটা লিগ্যাল প্রসেসে আপনার 2017 সালের 29শে মার্চে আর্টিকেল 15 নোটিশ দেওয়া হয় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে ইউকে। বলা হয় ঠিক 2 বছর পর, অর্থাৎ 2019-এর 29শে মার্চ আমরা বের হয়ে যাব। জি, তার মধ্যে একটা প্রসেস ঠিক করে কোন দিন আমরা চুক্তি করব, কোন দিন ব্রিটিশ পার্লামেন্ট পাঠাবে, ইউরোপে পাঠাবে, সবগুলো অক্টোবরের মধ্যে করার কথা ছিল। এগুলোর কিছু আইনি প্রসেস ছিল, সেটা করতে ব্যর্থ হয়েছে। এখন আমরা ডামাডোলারের মধ্যে আছে, আমরা জানি না প্রসেস কোথায় যাবে। একবার শুনছি ডিল, আরেকবার শুনছি নো ডিল। ডিল আর নো ডিলটা আসি, যদি নো ডিলে যায় তাহলে 31শে ডিসেম্বর 2020 হচ্ছে সর্বশেষ তারিখ। এই যে আপনারা বলছেন সর্বশেষ তারিখ, এই সর্বশেষ তারিখ বলতে কি বোঝাচ্ছেন? এই তারিখের পর কি ঘটবে? এই তারিখের পর হচ্ছে ইউরোপিয়ান নাগরিক হিসেবে যারা এদেশে আছেন, যারা টিটি রাইট এক্সারসাইজ করছেন, আইদার সেলফ সাফিসিয়েন্ট ব্যক্তি অথবা সেলফ এমপ্লয়েড ব্যক্তি অথবা এমপ্লয়মেন্টে আছেন অথবা এডুকেশনে আছেন, এই যে 5 ক্যাটাগরির মানুষ, তাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। যে তুমি ইউ নাগরিক, তুমি আসলে ভলেন্টারি রেজিস্ট্রেশন করতে পারো, নাও করো। রেজিস্ট্রেশন করাটা এক বিষয়, তুমি যেটা ওয়ার্কার রাইট করেছে, একটা ব্লু কার্ড পেয়েছে, এটার সাথে কোনো সম্পর্কে নেই। আমি নতুন একটা স্কিম দিলাম, তোমার বাধ্যতামূলক এটা করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইএ জোন থেকে যারাই এদেশে এসছে, ইতালি হতে পারে, স্পেন হতে পারে, যে সব দেশ থেকে এখানে যারা এসছে, যে ধরনের স্ট্যাটাসই তারা থাকুক না কেন, তাদেরকে একটা রেজিস্ট্রেশন প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হবে। অ্যাবসলিউটলি, তাদের একটা রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে যেতে হবে। এই যে এটা একটা স্কিম বলা হচ্ছে ইইউ সেটেলমেন্ট স্কিম, কবে চালু হয়েছে এই স্কিম? এটা শুরু করেছে গত বছর, পাইলট হিসেবে শুরু করেছে, এবং তারা প্রথমত লিভারপুলে করেছে, তারপরে মিডল্যান্ডে করেছে, বিশ্ববিদ্যালয় দিয়ে করেছে, এনএচএস দিয়ে করেছে। এখন এটা করার পর বিভিন্ন লাইব্রেরিতে করেছে। জি, কিন্তু এখন তারা এটা ফুল ফেজে শুরু করে বলতেছে যে 29শে মার্চ থেকে ফুল ফেজে শুরু হবে, ওপেন হয়ে যাবে বলতে। অলরেডি অ্যাপে ওপেন করেছে। আমি যদি পারি একটু অ্যান্ড্রয়েডে করে, এটা হচ্ছে এই ধরনের, যদি দেখতে পারেন, এই একটা অ্যাপ দিয়েছে তারা। জি, এই অ্যাপের মাধ্যমে আপনি করতে পারেন, ভেরি ইজি। একটা মোবাইলের ছবি তুলতে হবে, নিজের পাসপোর্টের একটা দিতে হবে, একটা এনএফসির মাধ্যমে তারা দিয়ে দিবে যে আমার তথ্যটা পাসপোর্ট থেকে বা কার্ড থেকে, ন্যাশনাল কার্ড থেকে দিয়ে দিবেন। এই জিনিসটা রেসিডেন্সের একটা বিষয়, রেসিডেন্সের বিষয়টা আছে। এখন এই বিষয়টা একেবারে আলাদা, কারণ ইউকে সরকারের কোনো ডেটাবেস নেই কোন কোন ইউ নাগরিক আছেন, যেহেতু তারা আসা যাওয়ার কোনো ধরনের কোনো নিবন্ধন নেই। অ্যাবসলিউটলি ঠিক বলেছেন। সুতরাং তাদের কি বলছে, আমি একটা ডেটাবেস তৈরি করছি, এই ডেটাবেসে তোমার নাম অন্তর্ভুক্ত করো, এখানে তোমার অধিকার, এনআই, বেনিফিট, এনএচএস এর কোনো বিষয় নেই। নাশিদ ভাই, দর্শকদের সুবিধার জন্য এই বিষয়টা আরেকটু পরিষ্কার হওয়া দরকার। যারাই ইএ জোন থেকে এই দেশে এসছেন, অর্থাৎ আমরা সহজ করে বললে ইতালি থেকে, স্পেন থেকে, সুইডেন থেকে, যে যেখান থেকে, জার্মানি থেকে এই দেশে এসছেন, তাদের কি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার বিষয় ছিল। যদিও ইএ ন্যাশনালদের জন্য বাধ্যতামূলক কোনো অ্যাপ্লিকেশনের বিষয় ছিল না, কিন্তু তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য অ্যাপ্লিকেশনের একটা প্রসেস ছিল। ইইউ সেটেলমেন্ট যে স্কিমটা, সেটার সাথে ওই অ্যাপ্লিকেশনগুলোর কি একটা সুনির্দিষ্ট পার্থক্য আছে? অ্যাবসলিউটলি পার্থক্য আছে। যারা ইইউ যে রেগুলেশন আছে 2006 বা 2016 আন্ডারে আছে, অর্থাৎ ইউরোপিয়ান নাগরিক, তাদের পরিবারের সদস্য যারা ওই সুবিধায় আছেন, তাদেরকে রেজিস্ট্রেশন করছে শুধু, আর কিচ্ছু না। আপনার 5 বছর পর যদি পিআর অ্যাপ্লিকেশন করেন, সেটা ভিন্ন বিষয়।
তাহলে যে ডেডলাইনটা আছে একটা হচ্ছে 31শে ডিসেম্বর কিংবা 30শে জুন 2021, জি এই যে ডেডলাইন এর ভেতর যদি কেউ রেজিস্ট্রেশনটা না করে জি তাহলে তার পরিণতিটা কি হতে যাচ্ছে? তিনি ওভারস্টেয়ার হয়ে যাচ্ছেন। তখন ইমিগ্রেশন রুলের 320 তার জন্য অ্যাপ্লিকেবল, 39E অ্যাপ্লিকেবল। তাহলে আমাদের দর্শকদের জন্য একটু সংক্ষেপে বলে ফেলি। প্রিয় দর্শক, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে এসছেন এবং যুক্তরাজ্যে বসবাস করছেন কাজের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে কিংবা অন্যান্য যে গৃহীত যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলোর মাধ্যমে আপনাদেরকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যে রেজিস্ট্রেশনের একটি ডেডলাইন হচ্ছে 31শে ডিসেম্বর 2020 যদি নো ডিল ব্রেক্সিট হয়, আর যদি ডিল সহ ব্রেক্সিট হয় তাহলে সেটা হবে 30শে জুন 2021। আপনারা যে ধরনের অ্যাপ্লিকেশানগুলো আগে রেসিডেন্স কার্ডের জন্য করতেন সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই বহাল থাকবে, কিন্তু এর ওপর আপনাদের জন্য যোগ হচ্ছে এই ইইউ রেজিস্ট্রেশন, যেটা আগামী 30শে মার্চ থেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে। নাশিদ ভাই, প্লিজ, এই যে সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে যাওয়া বা সীমিত পরিসরে হওয়া, এই বিষয়টিকে আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলবেন? প্রথমত যেটা হচ্ছে, সরকার 1500 হোম অফিসের কর্মচারী নিয়োগ দিয়েছে। এই প্রস্তুতি পর্যায়ে 167 মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করেছে। সরকার ইনভেস্ট করে ফেলছে অলরেডি। এখন প্রচণ্ড সমালোচনার মুখে আছে যে অ্যান্ড্রয়েড অ্যাপে দিয়েছো, অ্যাপেল বা আইফোনে দাওনি। অ্যাপলের সাথে কোনো একটা শত্রুতা আছে নাকি? এটা তো আমি জানি, এই কথাগুলো আসছে। এটার সাথে কি ব্যবসায়িক কোনো বিষয় জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা দুর্মুখটা বলবেই, কারণ অ্যাপসের যে বিষয়গুলো আমরা প্রথম অ্যাপল থেকে দেখেছি, তাই না? অ্যাবসলিউটলি। তো সেক্ষেত্রে অ্যান্ড্রয়েডে আছে, অ্যাপলে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে ব্যারিস্টার সাহেব, ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকের মোবাইল থাকতে হবে, ডেটা থাকতে হবে, অ্যান্ড্রয়েড থাকতে হবে, এনএফসি থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সরকার তো বলছে যে ঠিক আছে অন্য কারো মোবাইল ধার করে করতে পারে। এখন যে জিনিসটা সরকার করেছে, বিশ্ববিদ্যালয়, হসপিটাল, এমপ্লয়ার, লোকাল লাইব্রেরি, এদেরকে বলছে তোমরা করো। আচ্ছা, এমপ্লয়ার টুল কিট দিয়ে দিয়েছে। জি, এমপ্লয়ার টুল কিটে 18টা ডকুমেন্ট দিয়েছে। বড় এমপ্লয়ার ধরলাম, যারা বড় গ্রোসারি আছে, ফাস্টফুড চেইন আছে, বা যারা বড় বড় অনলাইনে সাপ্লাই করে, তাদের হাজার হাজার কর্মচারী, তারা করে দেবে। কিন্তু এদিকে একটা সুবিধা আছে, তুমি ইউ নাগরিক আসো, আমরা 5 দিন দিলাম, তোমরা করো। আপনারা কি কোনো ধরনের অ্যান্ড্রয়েড সুবিধা দিচ্ছেন এই মুহূর্তে? আমি নিজে দেখেছি, আমার নিজের জানার জন্য আমি সেটা চেক করে দেখেছি। 1-2 নম্বর, আমি আমার মোবাইল দিয়ে করবো না ডেটা প্রোটেকশনের জন্য। জি, যে একটা পাসপোর্ট দেখে, আইডি কার্ড দেখে আমি করলাম, ওটা কোনো জালিয়াতি থাকলে আমি দায়ী হব পরবর্তীতে যদি এটা কোনো ইস্যু তৈরি হয়। আমি নাশিদ ভাই, তাহলে এই যে 30শে মার্চের আগে পরে, জি, এই বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন দর্শক? অবশ্যই। যেটা হচ্ছে যে ব্রেক্সিটটা তো ট্রিগার করছে আমার 29শে মার্চ। জি, 30শে মার্চ থেকে স্কিম শুরু হয়ে গেল। এখন আমি কি করলাম, আমি এই 29শে মার্চ থেকে 31শে ডিসেম্বর 2020-এর মধ্যে 5 ইয়ার্স রেসিডেন্স করছে। আমি বলবো তুমি এখন করো না, তুমি তোমার পিআর করে তারপর রেজিস্ট্রেশন করো, কারণ হাতে তো সময় আছে। আর অন্তত 2020 সালের 31শে ডিসেম্বর। আর যদি বলেন না আমি ঝামেলা যেতে চাই না, আপনি আজকে করেন, আজকেও তো মুক্ত হয়ে গিয়েছে, মাত্র 3 মিনিট। এই বিষয়টি কিছু দর্শক কিংবা ক্লায়েন্টদের ক্ষেত্রে কিছুটা তাদের, আমার মনে হয়, কনফিউশনের বিষয় আছে। অনেকেই মনে করছেন যে তাদেরকে 30শে মার্চের মধ্যেই বাধ্যতামূলক করে ফেলতে হবে। না, ডেডলাইনটা হচ্ছে আপনার একেবারে ক্লিয়ার। ডেডলাইনটা কি? 31শে ডিসেম্বর 2020-এর আগে আপনি কোনো অসুবিধায় নেই, কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। দর্শক, এই বিষয়ে আপনাদের তথ্যের জন্য জানিয়ে রাখছি যে 30শে মার্চের আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলতে হবে, এ ধরনের কোনো বাধ্যবাধকতা হয়নি এখনো। যেটা হচ্ছে 30শে মার্চ থেকে সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং অন্তত পক্ষে আপনি সময় পাবেন 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত। আর যদি একটা ডিলের ব্রেক্সিট হয়ে যায় তাহলে সেটা হবে 30শে জুন 2021 পর্যন্ত। অ্যাবসলিউটলি। তাহলে আমরা যে এখন শুনতে পাই সেটলড স্ট্যাটাস, প্রি সেটলড স্ট্যাটাস, সেই বিষয়ে কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? এখন দেখা যাচ্ছে আজকে যার 5 বছর এদেশে অবস্থান হয়নি তাকে প্রি সেটেল স্ট্যাটাস দেওয়া হচ্ছে, আর যে ইএপিআর করে ফেলছে তাকে সেটেল স্ট্যাটাস দিচ্ছে। এটা শুধুমাত্র ডেটাবেজের তথ্যের জন্য, এটাই আপনার ভবিষ্যৎ অ্যাপ্লিকেশন বা ন্যাচারালাইজেশন বা ইএপিআর এর কোনো সম্পর্ক নেই। আপনার কি অবস্থান দুই ভাগে ভাগ করে নিচ্ছে, যে আমি এখনো রেগুলেশনের আন্ডারে ট্রিটার এক্সারসাইজ করছি, আর একটা আমি ইএপিআর হিসেবে আমি উন্মুক্তভাবে করছি। তার মানে তো আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করতে হয় কিংবা রেসিডেন্স কার্ডের জন্য করতে হয়, সেটার যে প্রসিডিউর সেটা মেনটেন করতেই হচ্ছে। অ্যাবসলিউটলি। আর তার সাথে এডিশনাল আপনার একটা দায়িত্ব হিসেবে এই রেজিস্ট্রেশন, যেটা আপনি সঠিক সময়ে না করলে তখন কিন্তু ওভারস্টার হয়ে যাচ্ছে। আপনি এটা, সুতরাং দর্শকদেরকে সেটার গুরুত্বটা বুঝতে ছোট্ট করে বলি, যেটা হয়েছে 2004 সাল থেকে পূর্ব ইউরোপের মাইগ্রেন্টদের উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ব্রিটিশ অভিবাসন প্রক্রিয়া।
এই অভিবাসন প্রক্রিয়ায় যেটা সব ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে, কে আসছে কে যাচ্ছে সেই হিসাবটা রাখা হয়েছে। আচ্ছা, ইউকে 1998 সালে এটা বন্ধ করে দিয়েছে। জি, তারা দেখছে যে অনেক আসা যাওয়াটা ঝামেলা হয়, আমরা বন্ধ করে দিই, এবং তারা বুঝে না যে এই গণ্ডগোলটা হবে। এটা রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতার অভাব। তাহলে একটা বিষয়ে আমরা যে এই এদেশে সেটল থাকার দুটো বিষয় আছে, একটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স বলি আমরা, আবার ইনডেফিনিট লিভ টু রিমেইন বলি। ইনডেফিনিট লিভ টু রিমেইন যদি কারো হয় তাহলে তো তার এই রেজিস্ট্রেশন প্রসিডিউর প্রযোজ্য হচ্ছে না, শুধু পার্মানেন্ট রেসিডেন্স অর্থাৎ রেগুলেশনের মাধ্যমে। এই জন্য আমি বলছি যদি 2020 সালের ডিসেম্বরের মধ্যে আপনার পিআর এর অ্যাপ্লিকেশন করে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার না করলেও চলবে, আমি কিন্তু বলেই দিয়েছি অলরেডি। কিন্তু আপনি যদি আপনার মানসিক শান্তির জন্য করতে চান অবশ্যই করেন, কারণ কোনো পয়সা লাগছে না, 3 মিনিট সময়, অত্যন্ত সহজ। পার্মানেন্ট রেসিডেন্স পেলেও আপনাকে কিন্তু এই রেজিস্ট্রেশনটা করতেই হচ্ছে। অ্যাবসলিউটলি। আচ্ছা নাশিদ ভাই, তাহলে এখন পার্মানেন্ট রেসিডেন্স যারা পাচ্ছে বা রেসিডেন্স যারা পাচ্ছে, একটা হচ্ছে ইএ ন্যাশনাল যারা, আবার হচ্ছে ইএ ন্যাশনালদের ফ্যামিলি মেম্বার যারা। তো ফ্যামিলি মেম্বার কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার তাদের বিষয়ে প্রত্যেকের করতে হবে। কারণ কি, আপনি এদেশের অবস্থানের ভিত্তি কিন্তু ইমিগ্রেশন রুল না, রেগুলেশন। সুতরাং রেগুলেশনের আন্ডারে যারা আছে, আপনি একটু ধরেন আপনি ইটালির নাগরিক, আপনি 40 বার বেড়াতে আসতেছেন, আপনি কিছু আপনি রেজিস্ট্রেশন করতে হবে না, আপনি খেলা দেখতে আসেন, আপনি বিজনেস ভিসা নিয়ে আসতেছেন, আপনার প্রয়োজন হচ্ছে না। সুতরাং আমি কিন্তু রেসিডেন্ট, আপনার সাথে আমার পার্থক্য কিভাবে করবে এই রেজিস্ট্রেশন জিনিসটা, রেজিস্ট্রেশন। সুতরাং আজকে ইউরোপ থেকে কিন্তু বিশাল একটা অংশ আসছে যাচ্ছে, খেলা দেখতে যারা আসছে তারা তো কাল্ট ফলোয়ার, তারা খেলা দেখতে আসতে যাচ্ছে। অ্যাবসলিউটলি। আমি ইউকের নাগরিক, আমি ফ্রান্সে থাকি, আমি কিন্তু ইএ রেসিডেন্স হিসেবে এসে আমার বউকে নিয়ে আসতে পারবো ইএ রেসিডেন্সের আন্ডারে। অ্যাবসলিউটলি। সুতরাং তখন তো আমরা ইএ রেজিস্ট্রেশন করতে হচ্ছে, আমরা দৌড়ে করতে হচ্ছে। সুতরাং আপনার প্রিন্সিপালটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখন এই পুরো বিষয়টা যদি আমাদের দর্শকরা বুঝে থাকেন, যে বিষয়টা হয়তো তাদেরকে আরেকটু জানতে হবে, প্লিজ 30শে মার্চের আগে যদি আমি ইএ ন্যাশনাল হিসেবে কিংবা ফ্যামিলি মেম্বার হিসেবে এই রেজিস্ট্রেশনটা করতে চাই, তাহলে কি আমার ভিন্ন কোনো কিংবা অতিরিক্ত কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করবার প্রশ্ন আছে কিনা? প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার টাকাটা দিতে হবে, টাকাটা পাউন্ড আর 32 পাউন্ড 50 বাচ্চাদের জন্য। এই টাকাটা দিয়েও তো বোধহয় আবার ফেরত পাওয়ার ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে। এখন যেটা হয় কি বলে না, সরকারি কোষাগারে গেলে আর ফেরত পাওয়া যায়। আমার 2013 সালের অ্যাপিলের ফি অনেক লোক পায়নি, আইএচএস ফি দিয়েছে, অ্যাপিলে জিতে গিয়েছে, ওইটা ফেরত পায়নি। তারপরে সরকারি কোষাগারে গেলে 65 পাউন্ড হচ্ছে ফি। আর যারা নন ইইউ ন্যাশনাল, আপনি জানেন তাদের একটা পার্মানেন্ট রেসিডেন্সের যেটা আপনার একই অর্থে আমরা ইনডেফিনিট লিভ টু রিমেইন, সেই অ্যাপ্লিকেশন করবার জন্য 2400 পাউন্ড খরচ করতে হয়। শুধু তাই না, আইএচএস ফি এখন 1000 পাউন্ড, 1000 পাউন্ড ডাবল করে ফেলেছে ডিসেম্বর থেকে। এখানে আমার একটা আত্মসম্মানের বিষয় আছে, যেটা অনেক সময় বললে আমি ফ্রি করবো, আমি টাকা দিব, সেটা রাখা উচিত ছিল। অনেকে সম্মানের ক্ষেত্রে বলবেন না, আমি ফ্রি চাই না, আমি ফ্রি চাই না, তাই না? অ্যাবসলিউটলি। দর্শক, আপনাদেরকে মনে রাখতে হবে, যদি 30শে মার্চের আগে আপনারা এই রেজিস্ট্রেশন প্রসিডিউরটা সম্পন্ন করতে চান, তাহলে আপনাদেরকে ছোট্ট একটা ফি পে করতে হবে, যে ফিটা হচ্ছে 65 পাউন্ড, আর বাচ্চাদের জন্য সেটা হচ্ছে 32 পাউন্ড 50 পেনি। তবে সুখের বিষয় হচ্ছে যে এটাও আপনারা ফেরত পেয়ে যাবেন যথাসময়ে। সুতরাং আপনারা চাইলে এখনও করতে পারেন, কিন্তু অত তাড়াহুড়ো করবার প্রয়োজন হবে না। 30শে মার্চের পরে 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, যেটা আমরা বারবার বলছি, সেটাও আপনারা করতে পারবেন। সুতরাং ধীরে সুস্থে সুন্দরভাবে আপনাদেরকে করতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই রেজিস্ট্রেশন প্রসিডিওর ইএ ন্যাশনাল এবং তাদের ফ্যামিলি মেম্বার কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সকলের জন্য বাধ্যতামূলক। যদি এটা না করা হয় তাহলে সমূহ বিপত্তির মধ্যে পড়বার আশঙ্কা রয়েছে। সেটা ঠিক কিনা? অ্যাবসলিউটলি। তাহলে এখন ঠিক আছে, এগুলো তো সবকিছু করবে যারা আছে, নিজ গরজেই করতে হবে। ব্রেক্সিটের অবস্থাটা কি একটু আপডেট দেন বিরতিতে যাওয়ার আগে। ব্রেক্সিটের অবস্থা এরকম যে আপনি জিজ্ঞেস করছেন যে এই ছেলে ক্লাস 1-এ পড়ে মাস্টার্স কিভাবে পাশ করবে। তেরেসা মে জানেন না, এদেশের রানী জানেন না, জেরেমি করবিন জানেন না। জেরেমি করবিন ধরুন যে নাই জানলেন, রানিও না হয় একটা প্রেরোগেটিভ নিয়েই থাকলেন, প্রিভিলেজ নিয়েই থাকলেন, কিন্তু যিনি সরকার চালাচ্ছেন এবং অনেকটা তো বলতে গেলে অনেকের ইচ্ছের বিরুদ্ধেই চালাচ্ছেন, তিনি কেন জানছেন না? তিনি জানছেন না এই কারণে, কারণ তিনি ইলেকশন দিয়ে তার ভরাডুবি করেছেন এবং পার্লামেন্টারি তার মেজরিটি নেই। সেকেন্ড হচ্ছে অনাস্থা ভোটে তিনি অন্য একটা পার্টির সমর্থন নিয়ে টিকে গিয়েছেন। তিনি জানেন সেকেন্ড যেটা 29 তারিখে বিল আনছেন 29শে জানুয়ারি, সেটা আর ভরাডুবি হবে। তারপর আর একটা নো কনফিডেন্স আনতেছে এবং সেই ক্ষেত্রে চাচ্ছে ডিইউপিকে বলতে যে আমি ব্যাকস্টপ নিয়ে তোমাকে গ্যারান্টি দিতে চাই, তুমি আমাকে সমর্থন দাও। অতীতে তো একটা সময় আমরা দেখেছি যে এমন একটা অবস্থা যখন ঘটে, সরকারের যখন টালমাটাল অবস্থা হয়, তার বিভিন্ন পদক্ষেপগুলো যখন পার্লামেন্টে টেকে না,
তখন সাধারণত সরকার প্রধান পদত্যাগ করেন, নতুনভাবে সরকার আসে, নির্বাচন হয়, এগুলো ঘটে। যেহেতু আমরা দেখছি লাস্ট নির্বাচন যখন দেওয়া হয়েছিল তেরেসা মের পক্ষ থেকে, সেখানেও তিনি ভালো করেননি, তারপরও তিনি থাকছেন, এই বিষয়টা কেন হচ্ছে বিরতির আগে? এটা মার্গারেট থ্যাচার তার অন্তর্দলীয় কোন্দলে পদত্যাগ করেছেন, কোনো অনাস্থা আসেনি। টনি ব্লেয়ার অন্তর্দলীয় কোন্দলে পদত্যাগ করেছেন, কোনো অনাস্থা আসেনি। ডেভিড ক্যামেরন ব্রেক্সিটে হেরে গেছেন, এই জন্য পদত্যাগ করেছেন, তার অনাস্থা আসেনি। আত্মসম্মানের রাজনীতি করেছেন। তেরেসা মে সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী এদেশের, একের পর এক কেলেঙ্কারি করে গিয়েছেন। তিনি পাবলিক পারসন না, তিনি গুড অরেটর না, তিনি মিশতে পারেন না, কোনো স্ক্যামের তো পার্মানেন্ট কোনো সমাধান নেই, এবং তিনি কোনো প্রশ্নের উত্তর দেয় না। এবং তার মুখটা দেখলে বোঝা যায় যে তিনি কখন বিপর্যস্ত এবং প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন, এই বডি ল্যাঙ্গুয়েজ এটা চলে আসছে। সুতরাং তিনি সবচেয়ে অজনপ্রিয়, সবচেয়ে অসমর্থন প্রাপ্ত এবং সব থেকে চলে যাও তারপর উনি থাকবেন। তো আমরা বিরতিতে যেতে হচ্ছে, কমার্শিয়াল ব্রেক, আপনি জানেন। দর্শক, বিরতির পর এসে আবারও আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন।